টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে অবশেষে অনেকটা স্বাভাবিক হওয়ার পথে বাংলাদেশ। ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে খুলছে অফিস, আদালত, কলকারখানা। একই সঙ্গে গণপরিবহন চলবে সীমিত পরিসরে, চলবে ট্রেন, লঞ্চও। বলা হচ্ছে যাত্রী থাকবে প্রত্যেক গণপরিবহনেই সীমিত আকারে। সেটি আসলে কতটা সম্ভব এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। একই সঙ্গে অন্য বাস্তবতা, যেটি করোনা সংক্রমণের বাস্তবতা। গত ২৪ ঘন্টায় ২০29 জন সারা বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা যাওয়ার তালিকায় নতুন করে যোগ হয়েছেন আরও ১৫ জনের নাম। এমন বাস্তবতায় মোটামুটি স্বাভাবিক হওয়ার পথে যাওয়ার সিদ্ধান্ত আসলে কতটা যৌক্তিক, কোন পথে হাঁটছে বাংলাদেশ, এই বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। আপনাদের সবাইকে এই রাতে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রূপ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো অতিথিরা আছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই বিভিন্ন জায়গায় নিজ নিজ স্ব অবস্থান থেকে তারা যুক্ত হয়েছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত আছেন প্রণব সাহা, যিনি সম্পাদক ডিবিসি নিউজ হিসেবে কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন এনআই খান, সাবেক শিক্ষা সচিব। আমাদের সঙ্গে আছেন এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা দর্শক, আপনারাও থাকতে পারেন আমাদের সঙ্গে। আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায় আসলে চোখ রাখতে পারেন। সেখানে সরাসরি এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। একই সঙ্গে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনায় যেতে চাই তার আগে আসলে প্রধান সংবাদপত্র যেগুলো আছে আমাদের হাতে, সেই সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো একটু আপনাদের চোখ বুলিয়ে আসতে চাই আপনাদের সঙ্গে। আমাদের হাতে আসলে বাংলাদেশ প্রতিদিন আছে। বাংলাদেশ প্রতিদিন একটু দেখে আসবো। সব কিছু খুলছে শর্ত সাপেক্ষে। আসলে যেসব সিদ্ধান্ত এসেছে সেসব সিদ্ধান্তে সীমিত পরিসরে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। ৩১ মে থেকে খোলা অফিস, আদালত, দোকানপাট, শেয়ার বাজার, ব্যাংক। সীমিত আকারে লঞ্চ, ট্রেন, বাস চলবে। ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান। ১৫ জুন পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। নতুন চ্যালেঞ্জ দেখছেন চিকিৎসকরা। সংক্রমণ বাড়বে বলা হচ্ছে, লকডাউন তুলে নেয় ঝুঁকি বাড়বে। স্বাস্থ্য খাতের চাপ বাড়ার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার এবিএম আবদুল্লাহর একটি মতামত কলাম, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এই মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের অন্যতম প্রধান খবর। আমরা একটু কালের কণ্ঠের দিকে নজর দিতে চাই। কালের কণ্ঠ, যেটি সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে, অন্যতম প্রধান দৈনিক বাংলাদেশের। আমফানের পর ছোবল কালবৈশাখীর, প্রাণ গেছে অন্তত ৩০ জনের, বজ্রপাতে নিহত ১০। সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৯। বাড়িঘর, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি, এটি অন্যতম প্রধান খবর। জীবিকার প্রয়োজনে সীমিত পরিসরে সচল হচ্ছে সব, এটি আরেকটি প্রধান খবর। এই মোটামুটি কালের কণ্ঠের অন্যতম খবর। আমরা একটু ডেইলি সানের দিকে নজর দেব, যেটি অন্যতম প্রধান ইংরেজি দৈনিক বাংলাদেশের। কান্ট্রি সেট টু এন্টার পোস্ট হলিডে পিরিয়ড, যেটি বলছিলাম প্রায় ২ মাসেরও বেশি সময় পর অনেকটা স্বাভাবিক হওয়ার পথে বাংলাদেশ। গভর্নমেন্ট টু স্ট্যান্ড বাই পিপল আনটিল করোনা ইজ ওভার। করোনা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে আছে বাংলাদেশ সরকার, এই বিষয়টি প্রধানমন্ত্রী বলেছেন। সে বিষয়টি গুরুত্ব পেয়েছে ডেইলি সানের। এইসব বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের সঙ্গে ৪ জন অতিথি আছেন। যেমনটা আসলে বলছিলাম যে বেশ কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ যাচ্ছে, এবং তার মধ্যেই আসলে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। বিভিন্ন দেশই আসলে, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন দেশই আমরা দেখেছি যে করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই আসলে তারা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, যেটা আসলে চিকিৎসা বিজ্ঞানী যারা রয়েছেন, একই সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তারাও আসলে বলেছেন, দীর্ঘদিন ধরেই বলছেন যে করোনা আসলে যাচ্ছে না সহসাই, তার সঙ্গেই বসবাস করতে হবে। সেই বিষয়টি মেনেই হয়তো এইসব সিদ্ধান্ত আসছে। আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করতে চাই। জি, আমরা একটু প্রণব সাহা আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। সব কিছু অনেকটা স্বাভাবিক হচ্ছে, আসলে সরকারের যে সিদ্ধান্ত, দুটি বিষয় একটু শুরুতেই যে বিষয়টি আসলে বলার চেষ্টা করেছি, যে সীমিত আকারে গণপরিবহন, ট্রেন, বাস, লঞ্চ চলার কথা বলা হচ্ছে ৩১ মে থেকে। একই সঙ্গে আপনার অফিস, আদালত, কলকারখানা খুলছে। মানে শিক্ষা প্রতিষ্ঠান বাদে অন্য সব বিষয়, অন্য সব কিছুই আসলে খুলে যাচ্ছে সীমিত পরিসরে। আবার অন্য যে বাস্তবতার কথা বলছি আমরা, যে করোনার সংক্রমণ, সেটিও ঊর্ধ্বগতি। আসলেই আমরা কোন পথে যাচ্ছি, সিদ্ধান্ত কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে, প্রণব সাহা? তো আমি যৌক্তিক মনে করি না। আর আপনি যেটি প্রথমে বলছেন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে, এটাতে আমাকে তীব্র আপত্তি আছে। আবার বাংলাদেশ মোটেও স্বাভাবিকতার দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না, আমি ছোট্ট কয়েকটি তথ্য দিয়ে আপনাকে, তারপর আমি বলবো যে কেন আমি বলছি যে অযৌক্তিক, এবং কেন বলছি যে এটি স্বাভাবিকের পথে যাচ্ছে না, অস্বাভাবিক অবস্থাতে আছি, এবং অস্বাভাবিক অবস্থার মধ্যে আরো কিছুদিন কাটাতে হবে। আমাদের প্রথম শনাক্ত হয়েছিল ৮ই মার্চ। সেখান থেকে ৫৮ দিনে
পরে 4 মেতে এসে আমরা 10,000 শনাক্ত রোগী পেয়েছিলাম। সেই 4 মের পরে আমরা 15 মেতে 11 দিনে এটা ডাবল হয়েছিল, 20,000 হয়েছিল আমাদের শনাক্ত রোগী। আমি শনাক্ত বলছি, আক্রান্ত না, মানে চিহ্নিত, মানে পরীক্ষা হওয়ার পরে শনাক্ত। এরপরে যদি আপনি দেখেন 15 মে এর পরে 22 মে আমাদের 7 দিন লেগেছে 10,000, আরো 10,000 পেতে 30,000-এ পৌঁছেছিল 7 মে, 22 মে। এবং সেই 22 মে এর পরে আপনি মাত্র 6 দিনে আমরা পেলাম। আজকে যদি আপনি দেখেন আমাদের প্রায় 22 মে 30,000 এবং 22 মে পরে আজকে 28,000, আজকে 28 তারিখ, এই 6 দিনে 40,000, 28 মে এসে 40,000। তার মানে 7 দিনে আমরা কিন্তু প্রায় 10,000 পেয়ে গেলাম। 6 দিনে পেলাম, 22 তারিখ থেকে 6 দিনে পেলাম। 30,000 ছিল 22 মে, এবং 6 দিন পরে আমরা পেলাম 40,000-এর বেশি, এখন প্লাস 40,000 প্লাস। তার মানে 6 দিনে কিন্তু আমরা 10,000-এর বেশি পেয়ে গেলাম। এবং আপনি আজকে জানেন যে 2032 আমাদের সর্বোচ্চ শনাক্ত। সেই সময় আপনি কিভাবে বলবো যে দেশ স্বাভাবিকের দিকে যাচ্ছে? এখন সরকার কি সিদ্ধান্ত নিল তা দিয়ে তো দেশ স্বাভাবিক হবে না। করোনা সংক্রমণের কথা বলছিলাম না, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে অফিস আদালত, আপনার কলকারখানা, যেটি সেই বিষয়গুলোতে একটু স্বাভাবিকতা আনার চেষ্টা করা আর কি। চেষ্টা করতেছেন, হ্যাঁ সেইটা বলেন, যে চেষ্টা করতেছেন, সেটা স্বাভাবিক হবে না এই জন্য কারণ কালকেও পর্যন্ত আমরা যে সর্বশেষ প্রজ্ঞাপন আমরা পেয়েছি মন্ত্রিপরিষদ বিভাগের, সেখানে বলা হচ্ছে কি যে সেখানেও কিন্তু বিকাল 4টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করতে হবে। এটা কোনো স্বাভাবিক অবস্থা না। সেখানে বলা হচ্ছে 8টার পর থেকে সন্ধ্যা পরের দিন সকাল 6টা পর্যন্ত, সকাল পর্যন্ত আপনি অস্বাভাবিকভাবে সবাইকে ঘরে থাকতে হবে, বের হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটা কোনো স্বাভাবিক অবস্থার লক্ষণ না। বলা হচ্ছে কি যে একটি জেলা থেকে আরেকটি জেলা যাতায়াতের জন্য কঠোরভাবে সেটি প্রতিরোধ করা হবে, এবং চেকপোস্ট থাকবে প্রতিটি জেলার সীমান্তে। প্রশাসন এবং পুলিশ বাহিনী সেই চেকপোস্টে আপনাকে চেক করবে যে আপনি এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছেন কিনা। আমরা তার সঙ্গে দিচ্ছি কি যে আন্তনগর ট্রেন চলাচল করবে। তাহলে আপনি আন্তঃজেলা যোগাযোগ বন্ধ করবেন, পুলিশ বসিয়ে চেক করবেন, আন্তনগর ট্রেন কিভাবে চালাবেন? আর অর্ধেক টিকিট বিক্রি করলে 500 যাত্রীর যে টিকিট যদি 250 বিক্রি করেন, সেই 250 কি পাশাপাশি বসবে নাকি 4 জন ফাঁকে বসবে? এটা কে নিশ্চিত করবে? এগুলো কোনোটাই স্বাভাবিক করার লক্ষণ না। জি, আসবো আবার আপনার কাছে। আবার আপনি নিজে বলছেন আসলে বিষয়টি বেশ জটিল এবং এটি বাস্তবায়ন বেশ কঠিন। আমরা একটু এই বিষয়ে জানতে চাই। মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে। মাসুদ কামাল, আমি যে প্রশ্নটি আসলে করেছিলাম যে করোনার যে বাস্তবতা, তাতে করে মানে অফিস আদালত সীমিত পরিসরে খোলা, একই সঙ্গে গণপরিবহন, ট্রেন, লঞ্চ, বাস সবকিছুই আসলে সীমিত পরিসরে খুলছে। নিয়ন্ত্রণ কতটা সম্ভব বাংলাদেশের বাস্তবতায়? মাসুদ কামাল। তখন মূল কথাটা হবে কি, নিয়ন্ত্রণের ভিত্তিটা কি হবে? যেমন ধরেন 2-3টা শব্দ বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সীমিত আকারে চলবে। আচ্ছা, এই 2টা শব্দ নিয়ে আমরা আলোচনা করি। এই 2টা শব্দ আপনি 10 জন লোককে জিজ্ঞাসা করেন, 10 জন লোক 10টা ব্যাখ্যা দিবে। স্বাস্থ্যবিধি কাকে বলে? 10 জন লোকের 10টা ব্যাখ্যা। আপনি দেখেন, আলাপ করে দেখেন। আচ্ছা, আমাদের যে এর মাঝখানে এই যে 66 দিন টানা সাধারণ ছুটি ছিল, ভাই সাধারণ ছুটি জিনিসটা কি? 10 জনকে জিজ্ঞাসা করেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিবে। এবং এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ছিল বলেই কিন্তু এটাতে আসলে কাজের কাজ কিছু হয়নি। দেখেন, সরকার একটা সাধারণ ছুটি ঘোষণা করলো, করে কিছু বিধিনিষেধ জারি করে দিল, এগুলো করা যাবে না। সেগুলো যদি আপনি মানেন, ভার্চুয়ালি সেটা ছিল লকডাউন। কিন্তু লকডাউনটা যে কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এবং চীনেও প্রয়োগ করা হলো, সেটা হলো লকডাউন থাকলে পর আপনি আক্রান্ত অন্যের কাছ থেকে হবেন না এবং অন্যকে আক্রান্ত করবেন না। সেটা কি আমাদের এখানে বাস্তবায়িত সম্ভব হয়েছে? হয়নি। ফলে আমরা লকডাউনের যে সাইড ইফেক্টটা নিলাম, মানে আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড সব বন্ধ হয়ে গেল। সেটা কিন্তু আমরা নিতে পারলাম না। এখন এই যে সমস্যাটা নেওয়া আর সুবিধাটা নিতে না পারা, এটা কেন হয়েছে? এটা হয়েছে ওই কারণে যে তখন যে সমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছিল সেগুলো স্পষ্ট করা হয়নি। যেহেতু স্পষ্ট করা হয়নি, সেগুলি প্রয়োগও স্পষ্টভাবে হয়নি, কঠোরভাবে হয়নি। কঠোরভাবে করলে সমস্যাটা হতো না। এখন যেটা হচ্ছে, এটাও স্পষ্ট করে করা হয়নি এবং এটাও কঠোরভাবে প্রয়োগ সম্ভব হবে না। আপনি বলছেন যে গণপরিবহনের যাত্রী সীমিত, আপনি মহাখালী বাস স্ট্যান্ডে যান, আপনি গাবতলী বাস স্ট্যান্ডে যান, কে সীমিত করবে রে ভাই? কে সীমিত করবে? এবং সীমিত হলে, সীমিত না হলে বাস মালিকরা কি আনহ্যাপি হবে? বাসের কন্ডাক্টররা কি আনহ্যাপি হবে?
হবে তো না। তা আপনি সেটি যে যদি control করতে সেটি পারবেন? যদি হয় মাসুদ কামাল, তাহলে সামনের পরিস্থিতি আসলে কেমন হবে? আমি একটু বলতে চাই, বাংলাদেশ প্রতিদিনে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের কথা বলা হচ্ছে। একজন বলছেন যে সংক্রমণ বাড়বে আসলে সিদ্ধান্তে, আরেকজন বলছেন যে লকডাউন তুলে নিয়ে আত্মঘাতী, আরেকজন বলছেন যে স্বাস্থ্য খাতের চাপ তৈরি করবে। সামনের পরিস্থিতি কেমন দেখছেন? শুনেন, এই তিনটা যে কথা বললো, তিনটাই ঠিক, কিন্তু আমি কিন্তু বলবো যে আমি কিন্তু লকডাউন তুলে নেওয়ার পক্ষে। আমার পক্ষে, আমি আপনাকে ঠিক 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি তুলে নেওয়ার পক্ষে এই কারণে যে আপনি লকডাউন কতদিন চালাবেন? 2 মাস চালিয়েছেন, আর 1 মাস চালান, তারপরে কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আর 1 মাস পরে করোনা থাকবে না? করোনা থাকবে। তাহলে আপনার লাভটা কি হচ্ছে? আপনি লকডাউনের সুফল কিছুই পাচ্ছেন না, করোনাও দূর করতে পারছেন না, কিন্তু অর্থনৈতিকভাবে আপনি পঙ্গু হয়ে যাচ্ছেন। আসবো মাসুদ এটার কামাল, কোনো আবার মানে আসবো। হয় না। বুঝতে পেরেছি আপনার পয়েন্ট। আমরা আবার আসবো। আমরা একটু যেতে চাই এনআই খান, সাবেক শিক্ষা সচিব আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে। এনআই খান, আমি জানতে চাই যে লকডাউন তোলার পক্ষেই বেশিরভাগ মানুষ ছিল, একটা অংশের মানুষ ছিল যে লকডাউন তুলবেন না, এখনও তারা আসলে সোচ্চার। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা এবং যারা চিকিৎসার সঙ্গে জড়িত, স্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা বলেছেন এখনও বলছেন যে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। একই সঙ্গে এই যে সিদ্ধান্তগুলো আসছে তাতে করে ঝুঁকি থাকছে সামনে। আমার জানার আগ্রহের জায়গা সেটি হচ্ছে যে বাস্তবতার সামনে তৈরি হবে যদি সংক্রমণ বাড়ে, সেক্ষেত্রে আমরা কতটা প্রস্তুত, মানে আমি চিকিৎসা ব্যবস্থার অবস্থাটা একটু জানতে চাই। আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসলে কতটা প্রস্তুত এখনই যে অবস্থা দেখছেন তাতে করে? এনআই খান। দেখুন, আমি যেটা দেখছি, আমাদের যে ট্রাফিক ব্যবস্থা যেমন ঠিক সেরকম এই হাসপাতাল ব্যবস্থার অবস্থা। তো আমাদের এখানে লকডাউন উঠানো ছাড়া কোনো বিকল্প নেই। তার কারণ আমরা যদি গ্রামের খবর রাখি, যারা কৃষি পণ্য তৈরি করে তাদের দিকে যান, কি অবস্থা, তারা একেবারেই কি বলে নিঃস্ব হয়ে যাবে, আর মানুষের কাজ নেই, এরপরে কি খাবে? সুতরাং লকডাউন খোলার কোনো বিকল্প নেই। কিন্তু লকডাউন খুললে বাড়বে এত কোনো সন্দেহ নেই, কিন্তু সেই লকডাউনের খোলা এবং এই যে স্বাস্থ্য বিধির কথা বলছে আরো পরিষ্কার করতে হবে, কি করতে পারবে কি করতে পারবে না সুনির্দিষ্ট করতে হবে। তাহলে এই দুইটার মাঝে একটা জায়গায় আসতে হবে। কিন্তু অন্যদিকে আবার এটাও একটা চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে আমাদের যে কালচারাল প্র্যাকটিস বাংলাদেশের। আমি আজকেও দেখেছি ঢাকার অন্তত 20%-এরও বেশি লোক মুখে মাস্ক রাখে, কিন্তু ওই নিচেই যেমন সানগ্লাস মাথার পরে রাখে, এটা নিচের দিকে রাখে। সুতরাং এখান থেকে কিভাবে আপনি ঠেকাবেন? এটা শুনবে না মানুষ। বাংলাদেশের কালচারটাই ট্রাফিকের মতো। ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের দেশে কিন্তু প্রত্যেক মাসে প্রায় 450 লোক মারা যায়। এখানেও কিন্তু আমার মনে হয় যে লোকে আসলে মানবে না। আমি প্রথম দিকে যেটা দেখছিলাম, এখন দেখছি যে আরো অনেকে মানছে না। তো এর ভিতরে আমাদের থাকতে হবে। আলটিমেটলি আমাদের মতো দেশে, এরকম ইনডিসিপ্লিন দেশে আমার মনে হয় যে ওই আলটিমেটলি হার্ড ইমিউনিটির দিকেই যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের ফেট। তবে এটা বাড়বে হয়তো, বাট এই সময়টা টেম্পারেচার আছে, প্রিসিপিটেশন মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই জন্য হয়তো কম, কিন্তু আগামী শীত যখন আসবে তখন কি হবে সেটা একটা বিষয়। আর আপনি যেটা বলছেন ডাক্তার এবং অন্যদের পলিসি মেকারদের পার্থক্য, এটা পৃথিবীর সব দেশে, এখন শুধু না, আগের আমলেও এরকম হয়েছে। এই পার্থক্যটাই হওয়াটাই স্বাভাবিক। চাপ পড়বে। এমনিতে আমাদের হাসপাতাল ব্যবস্থা আমার মনে হচ্ছে যে একেবারেই খুবই খারাপ অবস্থা। একটা রোগী যদি পেসমেকারের, আজকে দেখলাম পেসমেকারের ডিস্টার্ব করছে, সেটা নিতে গেলেও করোনা টেস্ট করতে বলছে, এবং সেটা কয়েকদিনের বিষয়। সুতরাং তার আগে রোগী মারা সারা, কিন্তু যে অবস্থা, আমি মনে করি লকডাউন খুলতে হবে, স্ট্রংলি কালচারাল প্র্যাকটিস চালু করতে হবে। সেটার জন্য শুধু পুলিশ দেওয়া হবে না, আমার মনে হয় আমাদের ভলেন্টিয়ার তৈরি করা দরকার। এটা দেখার জন্য মানুষকে বোঝানো দরকার। এটা নাকে খত দিয়া বা লাঠি পিটা করা কিংবা মামলা করে কোনোদিন করা যাবে না। আসবো এনআই খান, আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই এহসানুল হক মিলন, আপনার কাছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আপনি। এহসানুল হক মিলন, যে বিষয়টি আসছে, আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশের যে সংস্কৃতি, মানে আইন না মানার সংস্কৃতি, যেসব বিধিনিষেধ দেওয়া হয় শুরু থেকেই, এই করোনার বাস্তবতা যেটি হচ্ছে যে শুরু থেকেই বেশিরভাগ মানুষ সেটি মানেনি। এবং মাসুদ কামাল যেটি বলার চেষ্টা করেছেন যে লকডাউনের সুফল আসলে বাংলাদেশ খুব বেশি পায়নি। আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সামনের যে অবস্থা তৈরি হবে, মানুষ যদি আবারও নিয়ম না মানে, সেক্ষেত্রে নিয়ম মানানোর জন্য কি করা উচিত? মানে বাংলাদেশের মানুষকে মানে ভয় লাগানো যায়নি, শুরু থেকে অনেকে বলার চেষ্টা করেছেন, সেটি করার জন্য কি দরকার? এহসানুল হক মিলন। ধন্যবাদ আপনাকে। ঈদ মুবারক, বিশেষ করে আমার কচুয়াবাসীকে।
দেখুন, আমি যেভাবে সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাচ্ছি, গভর্নমেন্ট আসলে কি তারা কেয়ারফুল অর কেয়ারলেস, এই দুটা শব্দের ভিতরে কোনটায় আছে? আমি যদি মনে করি কেয়ারফুললি গভর্নমেন্ট কেয়ারলেস, অথবা আমি মনে করতে পারি কেয়ারলেস কেয়ারফুলি, এর ভিতরেই কিন্তু গভর্নমেন্ট এই কাজগুলো করে যাচ্ছে। কোভিড-19 2019 ডিসেম্বরে শুরু হলো। জি। আমরা এনাফ সময় পেয়েছি এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমাদের দেশে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। আমরা দেখেছি বিশ্বের অনেক দেশ এগুলোকে সুচারুভাবে সুন্দরভাবে ব্যবস্থা নিয়েছে, আমাদের পাশের দেশ মালয়েশিয়াও করেছে। কিন্তু আমরা প্রথম থেকেই মনে হচ্ছে যে কেয়ারফুলি কেয়ারলেস। আমরা এই ভ্রমণকারী রোগটিকে চায়না থেকে ভ্রমণ করার জন্য আমরা চার্টার্ড বিমানও পাঠিয়েছিলাম। আমরা কিন্তু সেই সময় কোনো থার্মালের ব্যবস্থা করিনি আমাদের এয়ারপোর্টগুলোতে। সেই সময় যদি আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতাম, সেই সময় যদি আমরা হোটেলগুলোকে ভাড়া করে নিয়ে তাদেরকে রাখতাম, সেই সময় জন্য আমাদের প্রবাসী যারা আসবে তাদেরকে সুব্যবস্থা করতাম, তাহলে এই রোগটি এইভাবে বেড়াতে পারতো না। আজকের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে? প্রণব শাহ উনি খুব সুন্দরভাবে বললেন যে 10,000 রোগী বেড়েছে 6 দিনে। তাহলে আপনি দেখুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই বলছি, গভর্নমেন্ট কি কেয়ারলেসলি কেয়ারফুল হতে চাচ্ছে? হ্যাঁ, ছুটি উইথড্র করতে হবে। এনআই খান স্যার বললেন যে আমরা কতদিন চালাবো। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশে হেলথ সেক্টরটা ঠিক মতো পরিচালিত হচ্ছে না। এখন আমরা যদি উইথড্র না করি তাহলে কি হবে? তাহলে হেলথ সেক্টর এফেক্টেড হচ্ছে, ইকোনমিক সেক্টরে এফেক্ট হচ্ছে, এডুকেশন সেক্টরে এফেক্ট হচ্ছে। আপনার হেলথ সেক্টরে কি সুব্যবস্থা রয়েছে এটা আমরা জানি। আমরা দেখেছি যে আমাদের দেশে এস আলম গ্রুপের 2 ভাই হাসপাতালে ছিল, তারা কিভাবে ভেন্টিলেটরকে তারা শেয়ার করেছে, এটাও আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে মিনিস্টার্স কি কোম্পানি একটা আছে, তারা নাকি 100 ভেন্টিলেটর তারা সপ্তাহে তৈরি করতে পারবে। এফডিসিসি এর প্রেসিডেন্ট সাহেব বললেন আমরা সেখান থেকে নিয়ে ডোনেট করব। কই মিনিস্টার টেকনোলজি ইলেকট্রনিক্স, তারা তো সেটা এখনো করেনি। তো আমরা হেলথ সেক্টরের যে বেহাল অবস্থা আমরা দেখেছি। আমরা দেখেছি সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কর্পোরেট গুলো এগিয়ে আসেনি। আমরা দেখেছি সামিট গ্রুপের মতো বিশাল গ্রুপ, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু এদেশে একটি হসপিটাল স্থাপন করেনি। আকিসবিড়ি চেয়েছিল, সেটা হতে দেওয়া হয়নি। কোথায় আমাদের ভ্যাকসিন আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, কই জমিনে তো একটি হসপিটাল করেনি। অপরদিকে আমরা দেখেছি বসুন্ধরা শাহ আলম সাহেব একটি করেছেন, কতজন রোগী গিয়েছেন আমরা তা জানি না। এই যে একটা ক্ষেত্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমাদের কিভাবে উত্তরণ করতে হবে সেই বিষয়গুলিকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত ছিল, সেটা আমরা মনে করি। ইন্ডাস্ট্রি যদি ওপেন না করা হয় তাহলে এদেশের অবস্থা কতটুকু ভঙ্গুর হবে এটা আমরা বলতে পারি। জি, আসবো আপনার কাছে, আমরা একটু আবারও যেতে চাই আসলে প্রণব শাহ আপনার কাছে। আমরা একটু তথ্যপত্রের দিকে একটু নজর দিয়ে তারপরে একটু আসতে চাই বিভিন্ন দেশের যে অবস্থা, আমরা একটু বিশেষ করে এশিয়ার দিকেই নজর দিতে চাই। এশিয়ার বিভিন্ন দেশ যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, তাদের একটু অবস্থা জানাতে চাই, কারণ এরই মধ্যে বিভিন্ন দেশ করোনা মোকাবেলায় বেশ সফল হয়েছে বিভিন্ন সিদ্ধান্তের কারণে। আমরা এখন কোন জায়গায় আছি একটু অন্য দেশের দিকে তাকালেই দেখতে পারবো। আসলে নেপালের যে অবস্থা একটু দেখাতে চাই। নেপালের আমরা যতটা জানি যে করোনা রোগী শনাক্ত হচ্ছে গত 24 জানুয়ারি, 3 মাসে মোট আক্রান্ত হয়েছে 1042 জন, মারা গেছে মাত্র 5 জন। ভুটানের অবস্থা একটু বলি। ভুটানে গত 6 মার্চ আসলে করোনা রোগী প্রথম শনাক্ত হয়, 3 মাসে আক্রান্ত হয়েছে মাত্র 31 জন। মৃত্যু এখন পর্যন্ত কারো হয়নি আসলে ভুটানে। এবং কোয়ারেন্টাইনের মেয়াদ 14 দিন থেকে 21 দিন বাড়ানো হয়েছে ভুটান জুড়ে, এবং নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চালু রয়েছে। বিভিন্ন সিদ্ধান্তের কারণে আসলে এরকম অবস্থায় রয়েছে আসলে নেপাল, ভুটান। ভারতের অবস্থা বেশ খারাপ। প্রণব শাহ, আমি জানতে চাই যে যখন বিভিন্ন দেশ সফল হয়েছে, আমরা আসলে কতটা শিক্ষা নিতে পারলাম অন্য দেশ থেকে? প্রণব শাহ। প্রথমত ভুটানের যে সফলতা বা নেপালের যতটুকু আপনি বললেন সেটার সাথে আমরা খুব মিলাতে পারবো না, কারণ দুটি দেশই পাহাড়ি দেশ এবং জনসংখ্যা অনেক কম, ঘনবসতি বাংলাদেশের তুলনায় অনেক কম। সেটির সাথে কোনো তুলনা হয় না। নেপাল, ভুটানের সাথে বাংলাদেশের তুলনা করা যাবে না। আমরা ভারতের সাথে তুলনা করতে পারি জনবহুল দেশ হিসেবে, বা পাকিস্তানের সাথে, সেখানের অবস্থা কিন্তু খুব ভালো না। বাংলাদেশের হয়তো মৃত্যুর সংখ্যা কম, যদিও আমরা শনাক্তকরণ বা মৃত্যুর হার হিসাবে কিন্তু দেখেন অনেক বেশি, আমরা সেটা দেখেছি। কিন্তু তারপরেও আমরা দেখছি যে সংক্রমণ যে বাড়ছে, আমরা দেখছি যে তার সিদ্ধান্তহীনতার কারণে আমরা মনে করি যে কিছুটা ব্যবস্থাপনার সংকট, যেটি যদি এহসানুল মিলন বলেন, নিশ্চয়ই সামিট কোনো হাসপাতাল বানায় নাই, সেই সমালোচনা তারা শুনতে পারে, কিন্তু MS সম্মানিত হাসপাতাল তো মকবুল সাহেব বানিয়েছিলেন, মকবুল সাহেব তো বাঁচেন নাই। ওনার স্ত্রী কিন্তু এখনো
সম্মানিত হাসপাতালেই আইসিইউতে আছেন। তো সেটিও অন্য বিতর্কের কথা, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা যে সমস্ত ব্যবস্থাপনার কথা বলছি, দেখেন একটা হলো সম্পদের সীমিত অবস্থা থাকলেও কিন্তু ভালো ব্যবস্থা করে আপনি কিন্তু চলতে পারবেন। আপনি সবাইকে পোলাও খাওয়ানোর দরকার নাই। আপনি যদি দুর্ভিক্ষের সময় সবাইকে খিচুড়ি খাওয়াই, আমরা কি সবাইকে পোলাও খাওয়াতে চাই? তাই না। কিন্তু আমরা সমভাবে যদি সবাইকে বাঁচিয়ে রাখতে পারি সেটি কথা। সেই চ্যালেঞ্জের জায়গাটা, জীবন এবং জীবিকার চ্যালেঞ্জের জায়গাটায় সরকারের যে চ্যালেঞ্জটা, আমরা মনে করি সেই চ্যালেঞ্জ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু আমরা দেখি একটু অসুবিধা, বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা আরো বেশি। যেমন যে কথাগুলো মাসুদ কামাল বললেন, আমিও সবসময় বলি যে আমাদের শব্দ চয়নই ঠিক হয় নাই, সাধারণ ছুটি কথাটাই ঠিক হয় নাই। কিন্তু আমি তো দেখি যে আমার মন্ত্রী পরিষদ বিভাগের, জনপ্রশাসন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা পাজেরো গাড়িতে চলেন, তারা লকডাউন কথাটি লিখতে সাহস পেলেন না। কিন্তু আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদুল্লাপুর, যিনি মার্চ মাসের প্রথম সপ্তাহে 2 জন রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন যে উনি সাদুল্লাপুরকে উপজেলাটাকে লকডাউন করতে চান। জি, জি। কিন্তু আমার গাইবান্ধার জেলা প্রশাসক সেই লকডাউন করতে চান। আমরা টোলারবাগে লকডাউন শব্দটি করেছি এবং টোলারবাগে আমরা সফল কেস দেখিয়েছি। আমরা মাদারীপুরের শিবচর লকডাউন সফল করেছি আমরা। কিন্তু আমরা সেই লকডাউনের শব্দটি আমরা কেউ চয়ন করলাম না। কিন্তু আমরা সবাই এখন লকডাউন কথাটি বলছি। তার মানে কি লকডাউনটা সবাই বুঝতে পারছে। পৃথিবীর একটি উন্নত দেশের একটি পাশ্চাত্য শব্দ আমরা বুঝে ফেললাম, কিন্তু আমার প্রশাসনের কেউ লকডাউন শব্দটি লিখলেন না। লকডাউন লেখা হলো কোথায়? জেলা প্রশাসনে। একটি জায়গা লকডাউন করার কথা তারা লকডাউন লিখলেন, উপজেলার কথা লিখলেন, কিন্তু আমরা সর্বোচ্চ প্রশাসনের জায়গাটা থেকে কিন্তু আমরা সাধারণ ছুটি করলাম এবং সাধারণ ছুটি বলার সঙ্গে সঙ্গে লোকজন ছুটি ভেবে কক্সবাজার চলে গেল এবং সেটি সংশোধন করার মতন সাহস আমরা দেখালাম না যে আমাদের শব্দ চয়ন ঠিক হয়, আমরা একটু ঠিক করি। এটি কিন্তু আমরা মার্চ, এপ্রিল, মে শেষ করেও কিন্তু আমরা শেষ করতে পারলাম না। প্রণব স্যার, আমি জানতে চাই, আপনি বলছেন যে শুরু থেকে যে বিভিন্ন সিদ্ধান্তহীনতা এবং মানে খুব বেশি ভালো সিদ্ধান্ত না হওয়ার কারণেই এই অবস্থা তৈরি হচ্ছে এখন। বিষয়টি কি এমন দাঁড়াচ্ছে যে সামনের অবস্থা জেনেই আমরা এরকম সিদ্ধান্তে যাচ্ছি, সামনের অবস্থা খারাপ জেনেই আমরা এরকম সিদ্ধান্তে আসলাম? সেই সিদ্ধান্তটা কোথায় কিভাবে হচ্ছে, কারণ সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছিল সেটাও কিন্তু আমরা মানিনি। আগের দিন সিদ্ধান্ত, 2 দিন আগে বলা হলো যে ঢাকা থেকে কেউ বেরোতে পারবে না, ঢাকা থেকে কেউ ঢুকতে পারবে না। এই সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যে উইথড্র হয়ে গেল। বলা হলো যে কেউ ব্যক্তিগত গাড়িতে বা যে কোনো ভাবে যেতে পারবে, গণপরিবহন বন্ধ থাকবে। আমি তো বললাম যে কালকেও যখন জনপ্রশাসন মন্ত্রী টেলিফোনে বলেছেন যে গণপরিবহন বন্ধ থাকবে আর সবকিছু খুলবে সীমিত আকারে, তখন যেটি সোশ্যাল মাধ্যমে যখন এটা খুব সমালোচনা হলো, উনি 2 ঘন্টার মাথায় টেলিফোন করে বললেন যে না, গণপরিবহন খুলে দেওয়া হবে সীমিত আকারে। এই সীমিত আকারে শব্দটি আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক রেজানুল হক রাজা, তাকে নাম করে বলি, উনি 3টি শব্দ বলেছেন যে এই সীমিত শব্দটি বিভ্রান্তিকর, এই সীমিত শব্দটি প্রহসনমূলক এবং এটি একটি উদ্ভট। জি, আবার আসবো আমরা একটু যেতে চাই মাসুদ কামাল, আপনার কাছে আবারও যেতে চাই। মাসুদ কামাল, বাংলাদেশের যে অবস্থা দেখেন, যে গণপরিবহনের কথাই বলি, গণপরিবহনে এমনিতেই যে অবস্থা, মানে একেবারেই নিজেদের ইচ্ছা মতো আসলে গণপরিবহন চলেছে। আপনি ভাড়ার বিষয় বলেন, যাত্রী ওঠানোর বিষয় বলেন, 2 বাসের ধাক্কাধাক্কি, দুর্ঘটনা, সবকিছু মিলিয়ে গণপরিবহনের অবস্থা। তার মধ্যে যে সীমিত পরিসরে গণপরিবহন চালানো, এই গণপরিবহনকে আসলে নিয়ন্ত্রণ করবে কে? মাসুদ কামাল, শুনেন, কেবল গণপরিবহন কেন, সবকিছু যে চলছে নিজেদের ইচ্ছা মতো। কোন একটা সিদ্ধান্ত আপনি দেবেন, দেখেন আপনি হয় পাবলিক সার্ভেন্ট হন অথবা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হন, দেশটা এরাই চালাচ্ছে। আপনি যেই হন না কেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত তো লজিক্যাল হতে হবে, সেই সিদ্ধান্ত তো ট্রান্সপারেন্ট হতে হবে। আপনাকে পিপলকে ইনফর্ম করতে হবে, যারা আপনাকে নির্বাচিত করেছে ওরা, অথবা যারা আপনাদেরকে বেতন দিচ্ছে, তাদের কাছে আপনাকে ইনফর্ম করতে হবে যে এই সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি। জি, প্রণব সাহা যে কথাটা বলতে যে অর্ধেক বলে থেমে গেলেন, সেটি কি বলেন উনি? যে আগের দিন বলা হলো ঈদে কেউ বাড়ি যেতে পারবে না, তারপরের দিন বলা হলো নিজস্ব গাড়ি হলে যেতে পারবে। সিদ্ধান্ত কোনটা ঠিক? যদি আগেরটা ঠিক হয় আপনাকে বলতে হবে কেন ঠিক, যদি পরেরটা ঠিক হয় বলতে হবে আগেরটা কেন ঠিক ছিল না, আপনাকে বলতে হবে। বলার কোনো তোয়াক্কা আছে? কেউ যে দেশের মালিক, আমাদের সংবিধানে বলা হচ্ছে জনগণ দেশের মালিক, ঠিক আছে, ওনারা কি জনগণের সেবক? প্রধানমন্ত্রী কি জনগণের প্রধান সেবক, তাই নয় কি? অন্যান্য মন্ত্রীরা কি স্বাস্থ্য বিষয়ক সেবক একজন, তাই নয় কি? সচিব কি জনগণের বেতনভোগী কর্মচারী? তারা জনগণকে গণে? জনগণ কি জানতে চায় না আপনি কেন সিদ্ধান্ত নিলেন আর কেন নিলেন না? অথবা যদি আগের সিদ্ধান্তটা ভুল হয়ে থাকে, যার কারণে ভুল হয়েছে তার কি শাস্তি হলো, এটা আমি জানতে চাই। এই জানার অধিকার আমাদের আছে, অথবা জানানো হচ্ছে?
হচ্ছে না। তো সবকিছু তো স্বাধীন। আগামীকালকে গণপরিবহন চলবে, বাস চলবে, সরকার বলে দিল যে তোমরা এখানে সীমিত আকারে চালাবা, ওরা বাস ঘুরে নিয়ে গেল, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? রাস্তায় পুলিশ থামাবে, পুলিশকে 2 টাকা দিয়ে দিবে, চলে যাবে, এবং বাসের সমস্ত যাত্রী হাততালি দিবে। কেন? যে সে বাড়ি যেতে পারছে, তার কাছে সাময়িক সমস্যাটার সমাধানটাই মূল কথা। তো আপনি তো কোনো কিছু স্পষ্ট করছেন না। জি মাসুদ কামাল, এরকম আপনি বলছেন এরকম যে- বাস্তবতা, একই সঙ্গে যেটি আশঙ্কা সেটি হচ্ছে যে সামনে করোনা সংক্রমণ বাড়বে, সেটার প্রস্তুতি দেখেন, সেই বিষয়টি সামাল দেওয়ার প্রস্তুতি আছে? দেখেন, এতক্ষণ যা বললাম সেটা এক ধরনের কথা, এখন আমি আরেকটা কথা বলি। জি। এই কথার সঙ্গে হয়তো প্রণব সাহেব একমত নাও হতে পারেন। আমি কিন্তু খুব বেশি একটা সংকট দেখি না। আমি দেখি না কেন? আমি দেখি না এই কারণে যে করোনার পরিমাণ বাড়বেই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা নিয়ে আমাদের ভয়েরও তেমন কিছু নাই। সারা দুনিয়ার যদি আপনি পরিসংখ্যানের দিকে তাকান, সারা দুনিয়ার যে হিসাবটা, সারা দুনিয়ার, সেখানে যত লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে 6% জনের বেশি। আমাদের দেশে মারা গেছে 1.3 ভাগ। আপনি বলবেন যে আমাদের তো অনেক টেস্ট হয় নাই। হ্যাঁ, হয় নাই, যদি আরো টেস্ট হতো, আমি মনে করি 40,000 নয়, 4 লাখ লোকের মধ্যে করোনা আসছে আমি মনে করি, তাতে তো আমার পার্সেন্টেজ আরো কমবে। কারণ আপনি আক্রান্তের সংখ্যা কমাতে পারবেন, মৃতের সংখ্যা কিন্তু অত কমাতে পারবেন না। 10 গুণ বেশি আক্রান্ত আমি মনে করি, হয়তো দ্বিগুণ মারা গেছে এটাও মনে করি। দেখেন, লাশ কিন্তু আপনি ঘুষের টাকার মতো ডোয়ারের মতো লুকিয়ে রাখতে পারবেন না, লাশ দেখা যাবে। জি, জি। এই যে আমাদের মৃতের সংখ্যা বেশি, যে রোগে মাত্র 1% লোক মারা যায়, সে রোগের ভয়ে ঘরের মধ্যে বসে কাঁপাকাঁপি করা, এটা আমি কোনো বুদ্ধিমানের কাজ মনে করি। আবার আসবো মাসুদ কামাল, আবার আসবো। আমরা একটু আবারও যেতে চাই, এনআই খান আমাদের সঙ্গে আছেন। এনআই খান, যেটি আসলে একরকম স্বস্তিকর তথ্য যে রোগীর যে পরিমাণ শনাক্ত বাংলাদেশে এখন পর্যন্ত 40,321 জন, গত 24 ঘন্টায় 2029 জন আসলে শনাক্ত হয়েছেন, সব মিলিয়ে মারা গেছেন 559 জন। এবং যেটি আসলে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার হচ্ছে 20.89%, একই সঙ্গে মৃত্যুর হার 1.39%। এই স্বস্তিতে আমরা আসলে বসে থাকবো কিনা, 1। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুতি, স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটাই প্রস্তুতি কতটা ভালোর দিকে যাচ্ছে বলবেন এনআই খান? প্রথমত হচ্ছে যে এটা স্বস্তির বিষয় ডেফিনেটলি না। একটা মানুষের জীবনও মূল্যবান, তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তো আর হচ্ছে আমাদের কিছু কারণ আছে, সেজন্য হয়তো হতে পারে, অনুমান করা যায়। প্রথমত হচ্ছে আমাদের বুড়ো মানুষের সংখ্যা কম। দ্বিতীয় হচ্ছে আমরা ওরকম মানে ফার্মের মুরগি না, হাইজেনিক পরিবেশে থাকে না, যার জন্য ইমিউনিটি বেশি থাকাটাই স্বাভাবিক। জি। 2, তৃতীয় আর একটা হচ্ছে যে অনেক সময় রিপোর্টিং আন্ডার রিপোর্টিং, সেটা তো আছেই এসব দেশে। আর যেটা আপনি বললেন যে পরে যেটা বললেন আমাদের কতটা প্রস্তুতি আছে, জি, জি। আমরা এবার দেখি যে এক প্রস্তুতি আমি মনে করি খুব একটা নাই। আমি 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 যেটি জানতে চেয়েছিলাম এনআই খান, আমি জানতে চাই যে অবস্থার কথা বলা হচ্ছে, প্রণব সাহা, মাসুদ কামাল যেটি বলার চেষ্টা করেছেন, একই সঙ্গে যারা চিকিৎসা বিজ্ঞানী, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, তারা যেমনটা বলছেন যে সামনে আপনার সংক্রমণ বাড়বে। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের প্রস্তুতি কতটা আছে, নাকি আমরা সামনের বিষয়টি বিবেচনা না করে এরকম সিদ্ধান্ত দিকে যাচ্ছি? না, কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো বিকল্প নেই আমাদের, ওই একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ওপেন করা। আর অবশ্যই ওপেনের পক্ষে থেকেই আরেকটা ভালো পথ, সেটা হচ্ছে যদি আমাদের স্ট্রিক্ট, যেটা প্রণব শাহ বা মাসুদ কামাল সাহেব বলার চেষ্টা করছে, আসলে স্ট্রিক্ট কিছু মেজার থাকা দরকার এবং পরিষ্কার হওয়া দরকার যে কি করতে পারবে কি করতে পারবে না। যেমন আমি দেখেছি অনেক প্রচার হয়েছে, কিন্তু কোথাও দেখি না যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কোন ধরনের খাদ্য, কোন ধরনের, খালি বলছে যে তোমরা কাছে যেও না, এইসব কথাগুলো। অনেক কিছু ওয়ার্কআউট করা আছে অন্য দেশে, আপনি যদি দেখেন সব সিস্টেমেটিক, একেবারে বলা আছে যে এই করা যাবে, এই করা যাবে না, আরো পরিষ্কার হওয়ার দরকার। আর সরকার প্রথমে লকডাউন করছে, কিন্তু লকডাউনে সাকসেস নির্ভর করে কিন্তু সারা দুনিয়াই বলছে যে বিহেভিয়ার প্যাটার্নের পরে। জি, জি, জি। আপনি লকডাউন করলেন কিন্তু মাস্ক খুলে ঘুরে বেড়ালেন, দাওয়াত খেতে গেলেন, তারপরে কেউ মারা গেলে জানা যায় সবাই গোষ্ঠী শুদ্ধ গেলেন, তাহলে কি হবে? বিহেভিয়ার প্যাটার্ন একটা বিষয়, আর আমাদের দেশের মানুষের বিহেভিয়ার প্যাটার্ন বুঝতে হবে কিন্তু। তো আমার মনে হচ্ছে সেই হিসেবে আমাদের প্রাইভেট হাসপাতালে যদি দেখি অবস্থা খুবই খারাপ, আমার মনে হয়েছে সেই হিসেবে প্রস্তুতি নেই, কিন্তু কোনো উপায়ও নেই। আমার ধারণা যে কিছুদিন গেলে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তখন প্রথমে যেহেতু বড় বড় দেশে ঘটেছে এই জন্য ভয় পেয়েছে, কিন্তু এর চেয়ে আরো অনেক
মারাত্মক অনেক কিছু হয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের লোক তখন কেয়ার করেনি, কিন্তু এখন কেয়ার করছে। রোড অ্যাক্সিডেন্টে তো আমি বললাম যে মাসে 450 লোক মারা যায়, কিন্তু সেটার দিকে কারো ভ্রুক্ষেপ নেই। এটাতে আছে, এটার কারণ হচ্ছে অন্য বড় দেশগুলো কথাবার্তা বলছে, তারা আতঙ্কিত হয়েছে এবং এর ইফেক্ট আমাদের পড়বে, ট্রাভেল করতে যেতে পারবে না, অনেক রকম সমস্যা আছে যে এখনই বুঝতে পারছি। আমার মনে হয় যে আমাদের অনেক অসুবিধার ভিতরে একটা হচ্ছে, আমাদের দেখেন হেলথ বা হাসপাতাল ম্যানেজমেন্টের জন্য কোনো বড় ডিগ্রিও আমাদের দেশে নেই, কিন্তু আমাদের এখানে সবাই সব বিশেষজ্ঞ হয়ে যায়, নানান অসুবিধা হয়। এটা আমার মনে হয় যে এইবার যদি বিদেশেও যেতে পারছে না, আমাদের যারা টাকা পয়সা আছে জি 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 তারাও কিন্তু বিদেশে যেতে পারছে না, আর যারা পলিসি মেকার বয়স্ক লোক আমাদের মতো, তারা কিন্তু সব এফেক্টেড হচ্ছে বেশি, জি জি তাদের ভিতরেই জি এখানে এটি একটি বড় ঘাটতির জায়গা আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটা। আমরা একটু যেতে চাই আবার এহসানুল হক মিলন আছেন আমাদের সঙ্গে। এহসানুল হক মিলন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি যেটি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে স্বাস্থ্যের বিষয়টি কতটা জরুরি, কারণ মানুষ যেহেতু নিয়ম মানছে না, নিয়ম মানানোর জন্য স্বাস্থ্যের বিষয়টি থাকা উচিত কেন, এক। আর দুই নম্বর হচ্ছে যে সরকারি সব পদক্ষেপ নেবে, মানুষের দায় কতটা, বিশেষ করে এখানে যে গণপরিবহন, যারা গণপরিবহনের যে সংগঠন আছে, মালিক শ্রমিক সংগঠন এক। দুই নম্বর অফিস, ব্যাংকের যারা কর্তা ব্যক্তি আছেন, মানে যাদের অফিস, কলকারখানা, ব্যাংক, একই সঙ্গে গণপরিবহন, তাদের দায়িত্ব কতটা এই নিয়ম মানানোর জায়গাটাই, স্বাস্থ্যবিধি মানাতে। এহসানুল হক মিলন। আসলে শাস্তির ব্যাপারটা বলছেন, ডাক্তার সাহেব তার ফ্যামিলির সাথে টেলিফোন করে বলল যে মহামারী, খুব খারাপ অবস্থা, সেই কারণে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আপনি যে কারাগারে রাখবেন সেই কারাগার কি করোনা চিনে না? শাস্তি দিয়ে তো আপনি করোনা প্রতিরোধ করতে পারবেন না, বরঞ্চ আপনাকে ব্যবস্থা করতে হবে হেলথ সেক্টর আপনি কি ইমপ্রুভ করছেন। আজকে 1.3% কথা বলা হলো, বা 1% লোক মারা যাবে। আমাদের যে এই বর্তমান যে রোগী রয়েছে 40,000 এর মতো, তাদেরকে হেলথ সেক্টরে তাদেরকে প্রোভাইড করার মতো প্রিভিলেজ এন্ড ফ্যাসিলিটিস আমাদের আছে কিনা। আমি মনে করি সবচেয়ে বড় সেক্টর ছিল আমাদের হেলথ সেক্টর, সেখানে হসপিটালাইজ গুলোকে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। বাংলাদেশে হেলথ সেক্টরে প্রতিটি মানুষের জন্য মাত্র $36 দেওয়া হয়, তার মধ্যে 67% তার নিজের পকেট থেকে খরচ করতে হয়, 23% দেওয়া হচ্ছে অন্যান্য এজেন্সিগুলির থেকে, 3% দিচ্ছে ডেভেলপমেন্টগুলির থেকে। তাহলে যদি আপনি হসপিটালে যাওয়ার পরে 67% নিজের থেকে দেওয়া হয় আর 23% টাকা দেওয়া হয় সরকারের কাছ থেকে, তাহলে হেলথ সেক্টরে কি নাজুক অবস্থা। আপনি করোনার সাথে যুদ্ধ করতে হবে এবং ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। প্রতিদিন 3300 কোটি টাকা আমাদের লস হচ্ছে, 3300 কোটি টাকা লস হচ্ছে। অতএব এই গভর্নমেন্ট এফোর্ড করতে পারবে না, এই দেশ এফোর্ড করতে পারবে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমরা যে লোকগুলিকে হসপিটালে নিব সেটা কিভাবে সম্ভব হবে আমাদের, কারণ হসপিটালের অবস্থাগুলো কি। আপনি দেখেন আমাদের ভেন্টিলেটর কয়টা আছে, আপনি কি এই পরিসংখ্যানটা একবার বলেছেন যে আজকে আমাদের দেশে এতগুলো ভেন্টিলেটর রয়েছে আর এতগুলো ভেন্টিলেশনের জন্য আমার এতগুলো পেশেন্ট রয়েছে, সেই পরিসংখ্যান তো আমরা পাচ্ছি না। শুনেন, হিস্ট্রি রিপিট করা দরকার নেই। 1918 সালে স্প্যানিশ ফ্লুতে যখন এইভাবে কোয়ারেন্টাইন করা হয়েছিল, জনগণ তা মানেনি, তখন তারা সকলেই সংগ্রাম করে মিছিল মিটিং করে বেরিয়ে এসেছিল। দ্বিতীয় ওয়েভটা যখন এসেছিল সেই সময় টেন্স অফ মিলিয়ন্স অফ লোক মারা গিয়েছিল, 50 মিলিয়ন লোক মারা গিয়েছিল দ্বিতীয় ওয়েভটা। আমাদের দেশে এখন আমরা প্রথম করোনার জন্য ছুটি দিলাম প্রস্তুতি না দিয়ে, তারপর গার্মেন্টসকে ডেকে আনলাম, আবার ফেরত দিলাম, ঈদের উৎসব করলাম। এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে। এহসানুল হক মিলন, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি শিক্ষার সঙ্গে ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আমি জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে না এবং কবে খুলবে এখন পর্যন্ত নিশ্চিত না, বড় রকমের ক্ষতি হচ্ছে, তো সেই জায়গাটাই মানে এই ক্ষতি পোষাতে আসলেই সম্ভব কেন এই ক্ষতি পোষানো? এবং অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে, মানে শিক্ষার্থীরা নিরুৎসাহিত, যেসব ক্লাস হচ্ছে সেখানেও খুব বেশি উপস্থিতি নেই, মানে আপনার কাছে একটু জানতে চাই বিষয় নিয়ে কি বলবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এহসানুল হক মিলন। আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি। ও, ভেরি গুড কোশ্চেন। আসলে আমাদের দেশে আমরা অলরেডি ডিজিটাল সিস্টেমে যাওয়ার চেষ্টা করছিলাম এবং অনেকাংশে ডিজিটাল সিস্টেম চালু হয়ে গিয়েছে।
এই যে ধরুন আমরা 1150 কোটি টাকার বই প্রত্যেক বছর বিতরণ করি, এই 1150 কোটি টাকা দিয়ে তার সাথে কিছু অ্যাড করে যদি আমরা ট্যাব বানিয়ে দিয়ে দেই, তাহলে প্রত্যেক বছর আমাদের বইগুলো ফেরত দিতে হচ্ছে না। এই ট্যাবে যদি আমাদের বইগুলি দেওয়া যায় এবং আমরা যদি অনলাইন এডুকেশন সিস্টেমগুলো যায় যেভাবে এখন বিদেশে করছে ডিজিটাল পদ্ধতিতে, সেইভাবে কিন্তু আমরা এগোতে পারি। হঠাৎ করে উইদাউট প্রিপারেশন আমাদের কিন্তু উচিত হবে না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। আমাদের সমাজকে সচেতন করতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে। WHO যে 6টি নির্দেশনা রয়েছে, এই 6টি নির্দেশনা মেনে আমরা স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা উচিত ছিল। ইতিমধ্যে অফিস, আদালত খোলা হয়েছে প্রয়োজনের জন্য, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আগে আমাদের প্রস্তুতি দিতে হবে ব্যাপকভাবে এবং সেইভাবে ডিজিটাল সিস্টেম চালু করতে হবে। এবং যেখানে ডিজিটাল সিস্টেম চালু করা যাবে না সেখানে ডিস্টেন্স, শারীরিক ডিস্টেন্স এবং সামাজিক ডিস্টেন্স, অর্থাৎ মাঠের ভিতরে আপনি বাচ্চাদেরকে গোল করে বসাতে পারেন, বেশি স্পেস নিয়ে ক্লাসরুমে বেশি স্পেস নিয়ে বসাতে পারেন, ক্লাস বিল্ডিং এর ছাদের উপরে বসাতে পারেন। বিভিন্ন ভাবে আপনি পুরোপুরি প্রস্তুতি মানে স্বাস্থ্যবিধি মানা ছাড়া, প্রস্তুতি ছাড়া আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। আসবো আপনার কাছে, আপনার আসবো। প্রণব সাহা, আবার একটু যেতে চাই আপনার কাছে। সরকারের শুধু দায় কি শুধু সরকারের কিনা? যেসব প্রতিষ্ঠানে আসলে চাকরিজীবীরা যাবেন, ব্যাংকাররা যাবেন ব্যাংকে, গণপরিবহনের যাত্রীরা উঠবেন এবং গণপরিবহনে যারা চালাবেন, একই সঙ্গে অফিস আদালতে যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের দায় দায়িত্ব কতটা দেখেন এই করোনার সংক্রমণ মোকাবেলায় একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে? প্রণব সাহা। না, সবার তো দায়। আপনি হাত না দিলে আপনার দায়, আপনি মাস্ক না পরলে আপনার দায়। তাহলে তার কারো দায়িত্ব, তাহলে তো কর্তৃপক্ষ বলে কিছু থাকবে না। কারণ প্রতিদিন আমাদের ব্রিফিংয়ে, স্বাস্থ্য ব্রিফিংয়ে বলা হয়, আমাদের ভারপ্রাপ্ত মহাপরিচালক এখন বলেন যে আপনার সুরক্ষা আপনার হাতে। তাহলে ছেড়ে দেন সব। আমার সুরক্ষা যদি আমার হাতে হয়, আমি সুরক্ষা নিলে বাঁচবো, সুরক্ষা না নিলে মারা যাবো। এরকম ব্যবস্থা দেখেছেন? যারা নিয়ম মানেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা শুরু থেকে দেখেছেন প্রণব সাহা? কিসের ব্যবস্থা? কে নিবে ব্যবস্থা? আপনি যে সঠিকভাবে একটি প্রজ্ঞাপন লিখতে পারেন না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। আপনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি কি আমার হাতে সাবান পৌঁছে দিয়েছেন? আপনি প্রথমে হ্যান্ড স্যানিটাইজার বলেছেন। কে বোঝে হ্যান্ড স্যানিটাইজার? এই যে দায় দায়িত্ব কে নেবে? আপনি যদি এখানে চীন থেকে 314 জনকে যে কোয়ারেন্টাইন করতে পারলাম, পরে যে কাউকে পারলাম না, সেই ব্যর্থতার শাস্তি কারো হয়েছে? শাস্তি আমাকে দেন আপনি। আমার সর্বোচ্চ শাস্তি মৃত্যু, আর মৃত্যু হলো আপনার কাছে একটি পরিসংখ্যান। আক্রান্ত হলে সংখ্যা, আর মৃত্যু হলে পরিসংখ্যান। এই হলো আপনার দায়িত্ব। ফলে আমি মারলে তো আপনার কোনো দায়িত্ব নাই। কিন্তু চিন্তা কোথায়? চিন্তা এই জন্য যে চিন্তা তখনই আসে যখন দেখবেন যে যেই সমস্ত ধনী মানুষ এয়ার অ্যাম্বুলেন্স কিনতে পারত, তারা দুই ভাই পাশাপাশি ভেন্টিলেটর ভাগাভাগি করেও এক ভাইকে বাঁচানো যায় না। আমরা অসহায়তার জন্য ক্ষোভ বেশি করি। যদি মাসুদ কামাল বললেন মারা গেলে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু আমাকে যদি এখন যদি ফোন পায় মাসুদ কামাল যে প্রণব সাহার মনে হচ্ছে উপসর্গ, মাসুদ কামাল আমাকে কোথায় পরীক্ষা করবে? তার জন্য তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। যদি খারাপ খবর যায় যে প্রণব সাহাকে হসপিটালে নিতে হবে, আমার 20 বছরের বন্ধু মাসুদ কামাল, ওনাকে মাথা ঘুরতে হবে যে কোন হাসপাতালে নিয়ে যাবে। এটা হলো কোভিড-19 পজিটিভ হলে। যদি আমার কোভিড-19 পজিটিভ ছাড়া আমি অসুস্থ হই, তাহলে আমি কোন হাসপাতালে যাব? এ নিয়ে আমার এবং মাসুদ কামাল দুইজন এই সাংবাদিক যারা অনেক বড় গলায় কথা বলি, যারা বাংলাদেশের সকল মন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম ধরে কথা বলতে পারি, তাদের অসহায়তার কুল থাকবে না যে সাধারণ একটি অসুস্থতার জন্য একটি লোকের বেশি জ্বর আসছে, তাকে কোথায় হাসপাতালে নিয়ে যাবেন? আমরা সেই অসহায়তার মধ্যে পড়েছি। আমাদের ক্ষোভটা সেখানেই, সেই ব্যবস্থাপনার সংকট। যেটি নজরুল ইসলাম খান বললেন, পেসমেকারের ডিস্টার্ব হচ্ছে, সেটি দিতে পারছি না আমরা। আমরা এখন পর্যন্ত কোভিড নন কোভিড আলাদা করতে গিয়ে হিমশিম খাচ্ছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল আমার অফিসের পাশে, 2 মাস আগে বলা হয়েছে যে এটা চালু হচ্ছে, 2 মাস পরেও রোগী নিতে অবস্থা হচ্ছে না। 2 মাস আগে বলা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের উত্তরের একটি বিল্ডিংকে হাসপাতালে পরিণত করা হচ্ছে, 2 মাস চলে গেছে, কিচ্ছু করা যাচ্ছে না। আপনি সর্বশেষ যে প্রজ্ঞাপন স্বাস্থ্য বিভাগের যে সকল 50 শয্যার বেশি সংখ্যক শয্যার হাসপাতালকে অবশ্যই রোগী নিতে হবে, কোভিড এবং নন কোভিড দুটোই। কটা হাসপাতালে সেটি আপনি করতে পারলেন? আমার কি নিশ্চিত আছে যে আমার একটি অসুস্থ যার বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ অনুভব হচ্ছে, তাকে আমি কোন হাসপাতালে নিয়ে যাব? আমি কি একটি অ্যাম্বুলেন্স পাবো? ক্ষোভটা সে জায়গায়। মানুষ আসলে খুবই অসহায় অবস্থার মধ্যে শুরু থেকেই, এখন পর্যন্ত শুরু থেকে। আসবো একেবারে শেষ পর্যায়ে, প্রণব সাহা দিতে পারছি না আমরা। মাসুদ কামাল, আমরা একেবারে শেষ করব। মানে প্রণব স্যার কথা যদি ধরি, তাহলে কি আসলেই কিছু করার নেই? মানে এরকম অসহায় অবস্থার মধ্যেই সামনের পথটুকু পাড়ি দিতে হবে, মানে আল্লাহ ভরসা করে আর কি। মাসুদ কামাল। না, আল্লাহ ভরসা কেন হবে? শুনেন, এই দেশটা তো ভাই অনেক দূর অগ্রসর হয়েছে, তাই না? আপনার আশেপাশের দেশগুলোর দিকে তাকায় দেখেন, আমরা কিন্তু অনেক অগ্রসর হয়েছি। এবং
এমনকি আমি মনে করি করোনার ক্ষেত্রে আমরা অগ্রসর হয়েছি। হ্যাঁ, আমাদের চিকিৎসা ব্যবস্থা নাজুক, চিকিৎসা ব্যবস্থার দিকে নজরটা দেওয়া হয়নি। একসময় তো করোনা থাকবে না। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ব্যবস্থা নেবে কে, প্রণব সাহেব একই কথা বললেন যে ব্যবস্থা নেবে কে, মানে এই যে একটা সিস্টেমের মধ্যে চলা, সেই সিস্টেমটা বাস্তবায়ন কে করবে? সেটা যদি না হয় তাহলে তো সামনের অবস্থা আসলেই খারাপ। না, আমি কিন্তু খারাপ মনে করি না। আমি মনে করি না কেন শুনেন, খারাপ মনে করলে বাঁচবো কিভাবে ভাই? মানুষ তো আশা নিয়ে বাঁচে, তাই না? আমাদের তো বাঁচতে হবে। আমাদের হাতে এখন কি আছে? আমাদের দৃশ্যমান কোনো কিছু নেই, আছে হলো আশা। সে আশাটা কি? যে ওই যে আমরা বলি না যে ভূমিকম্প হবে, সবাই মারা যাবে, আমি বেঁচে থাকবো। আমরা ওরকম আশা নিয়ে আছি যে সারা দুনিয়া সারখার হয়ে যাবে। আমরা ওই যে 1%-এর আশা, 1.39%-এর আশা যে আমাদের তেমন কিছু হবে না। দেখেন না আমাদের বস্তিতে বিদেশ থেকে একটা লোক আসলে পরে আমাদের মাম পানি খায়, ভালো ভালো পানি খায়, তারপরে পেট খারাপ হয়। আমাদের বস্তির লোককে তো বোতলে পানি খাওয়া লাগে, ট্যাপের পানি খায়, ওদের কিছু হয় না। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এগুলি কিন্তু বলছে আশার কথা। এইটুকু আশা আছে বলেই এখনো বেঁচে আছি। জি। আর যদি আমি ধরি যে আমাদের হাসপাতালে কি হয়, তাহলে তবে হাসপাতালে যাওয়ার আগে মারা যাবো। আমি শুধু মাসুদ কামাল একটা কথা বলি, হাসপাতালে কি হয় তার নমুনা আমরা গত রাতে দেখেছি। বিকাল বেলা দুপুর বেলা নেগেটিভ রিপোর্ট পেয়েছে যে সন্তান, সেই সন্তান রাত্রে তার মার তার বাবার পোড়া অঙ্গার পেয়েছে। আমি ছিলাম সেখানে প্রণব শাহ। সেটি হচ্ছে যে নেগেটিভ হওয়ার পরেও তাকে আসলে মানে আইসোলেশন ওয়ার্ড ছেড়ে আসলে মূল ভবনে নিয়ে যাওয়া হয়নি, যেটি বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ এবং থেকে। ইউনাইটেড হাসপাতালের 11টির মধ্যে 9টি যন্ত্র বিকল ছিল। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা একটু সুযোগ দিতে চাই। এনআই খান, আপনার একেবারে শেষ মন্তব্য একটু জানতে চাই, মানে এভাবেই যদি চলতে থাকে ওপেন করতে হবে, কিন্তু কালচারাল প্র্যাকটিস চেঞ্জ করতে হবে, সেজন্য ব্যাপক প্রচার দরকার। এই ছাড়া আমি আর কোনো বিকল্প দেখি না। এবং গাইডলাইন তৈরি করতে হবে প্রত্যেক সেক্টরে, যে যেখানে কাজ করছে সেখানে যারা অথরিটি আছে কিভাবে তারা কাজ করবে, কোন প্যাটার্নে অন্যের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে। এটা যদি না হয় তাহলে অসুবিধা হবে। শুধু কোভিডের জন্য না, আগামী দিনগুলোতে আরো তো এই ধরনের জিনিস আসতে পারে। এই সমস্যাটা হয়তো আগামী দিনগুলোর জন্য একটা ভালো দিক হিসাবে ব্যবহৃত হতে পারবে। এই অভিজ্ঞতাটা আমরা মনে করি সেটা দরকার আমাদের স্কুল। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মানে অডিওতে একটু সমস্যা হচ্ছে। আমরা এহসানুল হক মিলন আপনাকে দিয়ে শেষ করব। একটা তথ্য দিই যে পৃথিবীর বেশ কয়েকটি দেশ আসলে লকডাউন ছেড়ে স্বাভাবিক হওয়ার পথে চেষ্টা করেছে, আবার কেউ কেউ আবার লকডাউনে ফিরে গেছে। মালয়েশিয়ার কথাই বলি, মালয়েশিয়া লকডাউন শিথিল করেছিল, আবার লকডাউনের পথে গিয়েছে। বাংলাদেশে যাতে সে অবস্থা না হয়, কি করার? এহসানুল হক মিলন। আমি যেটা মনে করি এবং বিশ্বাস করি যে লকডাউন উইথড্র করতে সরকার বাধ্য হয়েছে, সেটি যেভাবে সত্য ঠিক সেভাবে আমাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকারকে। এর কোনো বিকল্প কিছু হতে পারে না। আজকেও যদি 20% রোগী সংক্রমিত হয়ে থাকে, তাহলে আগামীকালকে লকডাউন উইথড্র করার পরে কি পরিমাণ রোগী বাড়বে সেই সম্ভাবনাটা আপনার চোখের সামনে রেখে, আর 1918 সালে সেই স্প্যানিশ ফ্লুর কথা চিন্তা করে আপনি স্টেডিয়ামকে হসপিটাল বানিয়ে দেন, আপনি ভেন্টিলেশন ইম্পোর্ট করেন এবং যথাযথ ব্যবস্থা নেন, তা নাহলে লাশের মিছিলে যেতে হবে। সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের সম্ভাবনা। সেখান থেকে জাতিকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে এইভাবে কেয়ারলেসলি কেয়ারফুল হলে চলবে না। কেয়ারফুল হতে হবে সরকারকে এবং চিন্তা করতে হবে কিভাবে দেশ এবং জাতিকে এই আগামী দুর্যোগ থেকে রক্ষা করা যায়। সেই জন্য স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে হাসপাতাল এবং টেস্ট এবং হাসপাতাল এর ব্যবস্থা করতে হবে। জি, অনেক ধন্যবাদ প্রণব শাহ, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, এনআই খান, এহসানুল হক মিলন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজরুম সংলাপে এই রাতে আসলে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি আসলে দাঁড়ালো, সবাই যেমনটা আসলে বলছেন যে বাংলাদেশের যে বাস্তবতা, জীবন জীবিকার যে সংকট, তাতে করে আসলে লকডাউন শিথিল করার কিংবা এইভাবে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে না যাওয়ার আসলে খুব বেশি বিকল্প নেই। কিন্তু সেই জায়গায় বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলে যারা অতিথি ছিলেন তারা মনে করছেন যে যদি অবস্থা খারাপ হয় সেই প্রস্তুতিটাও সরকারের আসলে থাকা উচিত। বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় আরও অনেক বেশি গুরুত্ব সরকারের দেওয়া উচিত, যাতে করে অনেক বেশি রোগীর সংক্রমণ হলে যাতে অন্তত চিকিৎসাটুকু পায়। এই ছিল মোটামুটি নিউজরুম সংলাপ। নিজে সতর্ক থাকার আসলেই বিকল্প নেই। অনেক বেশি নিজে সতর্ক থাকুন, বেশি বেশি হাত ধুবেন, অবশ্যই একই সঙ্গে মাস্ক পরার বিকল্প নেই যারা অফিস আদালতে কিংবা বাইরে যাবেন 31 মের পর। এই ছিল মোটামুটি নিউজরুম সংলাপ। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো সময়। ভালো থাকবেন, শুভরাত্রি।